কি গরম বেশি লাগে? টপিক কি? নজরুল রবীন্দ্রনাথ পামু কই দেখ হলে নজরুল রবীন্দ্রনাথ তো দেখি না। দেখো তো নজরুল রবীন্দ্রনাথ আছে কিনা। নজরুল রবীন্দ্রনাথ কেরি প্লাস বইটা আছে। আচ্ছা পাইছি পাইছি, লাগবে না, পাইছি। ট্রাক দিছ? কেমন আছেন সবাই? ভালো আছেন? সাউন্ড ক্লিয়ার না কেন? সাউন্ড এবার কি হলো? সাউন্ড ক্লিয়ার না, সাউন্ডের ভিতর কি হয়েছে? আচ্ছা লেখো রবি ঠাকুর, দ্রুত লেখো রবি ঠাকুর। ও মধ্যযুগ শেষ হয় না? আরে বেটা, কত দূর গেছি? ও মঙ্গল কাব্য, তার সোহাগের মাথা ঠিক নেই। আমি তো কারণ কি, আমি তো শেষ করি নাই। তোর বেটা রবি ঠাকুর নজরুল মধ্যযুগী তো আমরা শেষ করি নাই। ও মঙ্গল কাব্য পর্যন্ত হয়েছে না, মঙ্গল কাব্য শেষ হয় না। আর এই খাতাটা দেখি তো কত দূর হয়েছে। মধ্যযুগী তো আমার শেষ হয় নাই। দেখি প্রাচীন যুগ, অনেক কিছুই তো বাকি আছে। মঙ্গল কাব্যে মানে মনসা মঙ্গল হয়েছিল, শুধু মঙ্গল কাব্য শুরু করে রেখে দিস, তাই না? ওকে ওকে ওকে, মনসা মঙ্গল পড়াই নাই। হ্যাঁ শুধু মঙ্গল, হ্যাঁ ওই পর্যন্ত। ওকে বুঝে গেছি, আমার মনে পড়ছে। ওকে 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 ওকে, এখন কি মনসা মঙ্গল কাব্য, তাই তো? বেড়া তুই যা শুরু করলি। আচ্ছা লেখো মনসা মঙ্গল কাব্য। টপিকটার নাম লেখো মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল। আমরা জানি যে মনসা দেবীকে নিয়ে যে সাহিত্যটা রচিত হয়েছে সেটাকে কি বলে? মনসা মঙ্গল কাব্য, তাই তো? আচ্ছা এখন লেখো মনসা মঙ্গল কাব্যের আদি কবি। আদি কবি কানাভাই। কানাভাইয়ের কথা মনে আছে? হ্যাঁ, কানাহরি দত্ত। ও মঙ্গল কাব্যেরও আদি কবি, আর মনসা মঙ্গল কাব্যেরও কি আদি কবি, কানাহরি দত্ত। আচ্ছা এবার মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ ও জনপ্রিয় কবি বিজয় গুপ্ত। লোকটার নাম কি? বিজয় আবার চন্দ্র লাগাইতে কইছে কাটা। বিজয় গুপ্ত। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত দ্রুত। তাহলে মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানাভাই, ঠিক আছে?
আর শ্রেষ্ঠ জনপ্রিয় কবি বিজয় গুপ্ত, ঠিক আছে। এটার বাড়ি হলো বরিশাল। এই বিজয় গুপ্তের বাড়ি কই? বরিশাল। আর ওই কানাবাড়ির বাড়ি পশ্চিমবঙ্গ, ঠিক আছে। কানাবাড়ির বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গ। আর এই বিজয় গুপ্তের বাড়ি কোথায়? বরিশাল। লেখা শেষ? ওকে, এখন আমাদের এই মনসামঙ্গল কাব্যের জানতে হবে কে কোন কাব্যটা রচনা করছে, অর্থাৎ এই দেবীকে নিয়ে কে কোন কাব্য রচনা করছে। তার ভিতরে আমরা দেখো পদ্মপুরাণ একটা কাব্য আছে, নাম কি? পদ্ম পস্কপুর রয়কারা না পুরাণ। পদ্মপুরাণ কাব্যটির রচয়িতাকে? পদ্মপুরাণ এটা একটা কাব্য। হ্যাঁ, পদ্মপুরাণ কাব্যের রচয়িতা 3 জন ব্যক্তি। 1 নম্বরে আমাদের নারায়ণ দেব। নারায়ণ দেব এই বেটায় লিখছে এই নামে একটা কাব্য। আর একজন আছে বিজয় গুপ্ত, এই বেটায় লিখছে। আর একজন আছে দ্বিজবংশী দাস। দ্বিজবংশী দাস এই বেটায় লিখছে। ওকে, পদ্মপুরাণ নামে কাব্য কে কে লিখলো? নারায়ণ দেব এই বেটায় লিখলো, বিজয় গুপ্ত এই বেটায় লিখলো, দ্বিজবংশী দাস এই বেটায় লিখলো, ঠিক আছে। এই দ্বিজবংশী দাসের বাড়ি, এই বেটার বাড়ি হলো কিশোরগঞ্জ, এই বেটার বাড়ি হলো পশ্চিমবঙ্গে, এই বেটার বাড়ি বরিশাল, এই বেটার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। এরা 3 জন এই পদ্মপুরাণ নামে আলাদা আলাদা মনসা দেবীকে নিয়ে কি লিখছে? কাব্য লিখছে। আর যে লেখো মনসা বিজয়। মনসা বিজয় এটাও একটা কাব্য। এই মনসা বিজয় কাব্যটির রচয়িতাকে বিপ্রদাস পিপিলাই। বিপ্রদাস পিপিলাই। মনসা বিজয় কাব্যটিকার বিপ্রদাস পিপিলাই। আর একটা আছে কেতকা পুরাণ। এই কাব্যটা কেতকা পুরাণ এটাও একটা কাব্য। কেতকা পুরাণ কাব্যটা কে লিখছে? কেতকা দাস ক্ষেমানন্দ। কেতকা দাস ক্ষেমানন্দ। দ্রুত লেখো, এখান থেকে মনসামঙ্গল কাব্য থেকে এতটুকু পড়লে হবে, আর দরকার নেই। দ্রুত লেখো। লেখা শেষ? ওকে, তার পদ্মপুরাণ কাব্যটি নারায়ণ দেব লিখছে, বিজয় গুপ্ত লিখছে, দ্বিজবংশী দাস লিখছে। মনসা বিজয় কাব্যটা কে কি লিখছে? বিপ্রদাস পিপিলাই। আর কেতকা পুরাণ কাব্যটা কি লিখছে? কেতকা দাস ক্ষেমানন্দ। ওকে, এবার লেখো মনসা মঙ্গল কাব্যের চরিত্র। মনসা মঙ্গল কাব্যের চরিত্র দ্রুত লেখো। লেখা শেষ হলে অনলাইনে যারা আছো ডান লিখবা, ডান মনে থাকবে। তাহলে পদ্মপুরাণ গেল, মনসা বিজয় গেল, কেতকা পুরাণ গেল। এরপর আমরা কি লিখবো? এই কাব্যের চরিত্র আছে কিছু, ঠিক আছে। এই কাব্যের চরিত্র ফুলের মতো পবিত্র। এই কাব্যের চরিত্র 1 নম্বর কি? চাঁদ সওদাগর। নাম কি? চাঁদ। 1 নম্বর হলো চাঁদ সওদাগর, ঠিক আছে। 2 নম্বর কি? বেহুলা, হলো নায়িকা। 3 নম্বর কি? লক্ষিন্দর। লক্ষিন্দর ল খসকে খি নয় দন্দর লক্ষিন্দর, ঠিক আছে। চাঁদ সওদাগর, বেহুলা, আর একটা কে? লক্ষিন্দর। আর 4 নম্বর হলো সনকা, সনকা। আর দরকার নেই, বিস্তারিত তোমাদের আর জানার দরকার নাই। যারা বিশেষ পরীক্ষা দিবে তাদের আরো বেশি জানার দরকার। তার এই একটা আছে চাঁদ সওদাগর, একটা প্রতিবাদী পুরুষ চরিত্র। বাংলা সাহিত্যে প্রথম কি? এটা হলো বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী পুরুষ চরিত্র। প্রতিবাদী একটা পুরুষ চরিত্র বাংলা সাহিত্যের কি? চাঁদ সওদাগর। আর বেহুলাকে এই বেহুলার হাজবেন্ড হলো লক্ষিন্দর, আর লক্ষিন্দরের বউ হলো বেহুলা। ওকে, আর চাঁদ সওদাগরের ছেলেকে এই লক্ষিন্দর, চাঁদ সওদাগরের পুত্রবধূকে বেহুলা, আর সনকাকে এই চাঁদ সওদাগরের ওয়াইফ। ক্লিয়ার? এই কাহিনী আমাদের পড়ার দরকার নাই। যারা বিসিএস দেবেন তারা, যেহেতু রমজান মাস, এর ভিতরে অনেক নেগেটিভে ভরা, বুঝছেন। এগুলোর ভিতরে কোনো পজিটিভ তেমন কিছু নাই। এর ভিতরে কিসে ভরা? নেগেটিভে সবই ভরা। এগুলো শরীয়ত মোতাবেক বলা যাবে না।
ঠিক আছে, এমনি রোজার দিন কতদিন আগের এই মঙ্গল কাব্য রচনার সূত্রপাত হয় 15 শতকে। 1500, এখন 2024 না, 1500 সালের দিকের। হ্যাঁ, তোমাদের বগুড়ায় বেহুলার বাসর ঘর আছে একটা। এগুলো ভুয়া কাহিনী, এগুলো তো বানাইছে সব, এগুলো সব ভুয়া বানানো। ঠিক আছে, স্টার জলসা কি তোমার সব দেখাইবো নাকি? স্টার জলসা তো ওই মানে যেগুলো পজিটিভ ওইগুলো দেয়, নেগেটিভ গুলো একটা দেখাইবো, তাদের মারবো মানুষই। আচ্ছা, গেল মনসার মঙ্গল। এবার লেখো চণ্ডী মঙ্গল। কি লিখবা? হ্যাঁ, এগুলার কাহিনী শোনার দরকার নাই, ঠিক আছে? তোমাকে রমজান মাসে এগুলার কাহিনী শোনার দরকার নাই। এবার লেখো চণ্ডী মঙ্গল। লেখো চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি। আদি কবি কে? চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি কে? মানিক দত্ত। চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি হলো মানিক দত্ত। চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ জনপ্রিয় কবি কে? চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে বলতে পারবা? মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী, দ্রুত লেখো। তাহলে চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত, শ্রেষ্ঠ কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। মধ্যযুগের উপন্যাস বলা হয় এই চণ্ডী মঙ্গল কাব্যকে, দ্রুত লেখো। মধ্যযুগের উপন্যাস বলা হয় চণ্ডী মঙ্গল কাব্যকে। মধ্যযুগের উপন্যাস বলা হয় কাকে? মধ্যযুগের উপন্যাস বলা হয় চণ্ডী মঙ্গল কাব্যকে, দ্রুত লেখো। মধ্যযুগের উপন্যাস বলা হয়, তুমি যেভাবে লিখতেছো এগুলো কি সম্ভব? আস্তে আস্তে যে লেখো, বিয়ে হইলে তো তুমি স্বামীর মারি খেতে খেতে মরে যাবো। এই শোনো না যে পুরুষ মানে বউ মারে কি সাদে, এমনি এমনি বউ মারে। ঢিলা মানুষ দেখলে তো ধুমধাম মারতে হইবে, সোজা কথা। তাড়াতাড়ি লেখো। চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি কি? মানিক দত্ত। শ্রেষ্ঠ কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। আর মধ্যযুগের উপন্যাস বলা হয় কোন কাব্যকে? এই চণ্ডী মঙ্গল কাব্যকে বলা হয় মধ্যযুগের উপন্যাস। লেখো চণ্ডী মঙ্গল কাব্যের কাহিনী দুই ভাগে বিভক্ত। চণ্ডী মঙ্গল কাব্যের কাহিনী দুই ভাগে বিভক্ত। দুই ভাগে বিভক্ত। দুই ভাগে বিভক্ত লিখছ। এবার লেখো চরিত্র। এই কাব্যের চরিত্র, ঠিক আছে? এই কাব্যের চরিত্র, 1 নম্বরে দেবী চণ্ডী। দেবী চণ্ডী, তিনি মানুষ ও পশু পাখির দেবী। তিনি মানুষ ও কিসের দেবী? পশু পাখির দেবী। 2 নম্বরে লেখো কালকেতু। কালকেতু এলো নায়ক। চণ্ডী মঙ্গল কাব্যের নায়ক কে? কালকেতু। 3 নম্বরে লেখন ফুল্লুরা। পরিষ্কার ফুল্লুরা এলো নায়িকা। ফুল্লুরা কে? এলো চণ্ডী মঙ্গল কাব্যের নায়িকা। 4 নম্বর হলো মুরারিশীল। এলো মুরারিশীল। 5 নম্বরে হলো ভারু দত্ত। দ্রুত লেখো। তার প্রতারক চরিত্র। এই মুরারিশীল হলো প্রতারক চরিত্র। প্রতারক চরিত্র। আর এর হলো বাংলা সাহিত্যের প্রথম ঠগ ও ষড়যন্ত্রকারী চরিত্র। ঠগ ও ষড়যন্ত্রকারী চরিত্র। ঠগ, কোন কাব্যের কোনো কাহিনী কওয়া যাইবে না রমজান মাস, এগুলো সব নেগেটিভ, পজিটিভ কিছুই নাই।
ঠিক আছে? ও রমজানের পরে পড়ানো উচিত ছিল? ওরে বাবা, রমজানের পরে পড়ানো উচিত ছিল। এই যে পড়াশোনা করতেছো, যখন সার্কুলারটা দেবে টের পাবা, কিছু কিছু মানুষ হুতোষায় মারা যাবে। প্রাইমারি সার্কুলারটা যখন দিবে না, কিছু হুতোষায় মারা যাবে। এল অবস্থা, বুঝছো? এমন অবস্থা হইব পরে, হারে ফেল করলাম, কারণ খরাতি নাম্বার পাইবে। 75 নম্বর পরীক্ষা হইলো পাইবে 40, 50, জীবনে টিকতো না। 60 পেলেও টিকবে না, ভাইবা দিলেও চাকরি হইতো না। কারণ মে জুন বলতে কি তোমার নিবন্ধন, কোন নিয়োগ? এটা তো হয়ে গেছে, হয়ে গেছে তৃতীয় ধাপ। না না, তৃতীয় ধাপ ওদের যোগদান পত্র দিয়ে দিয়েছে না। ওরে যে করে করুক, না করে না করুক, তোমার ওই অনুযায়ী দেশ চলে না। তোমার আগে ওদের ফাঁকাই নেয়, মন্ত্রণালয় প্রত্যেকটা স্কুল থেকে ফাঁকা নেয়। আর ফাঁকা মনে করো 500 থাকলে 500 যে সার্কুলার দেবে এরকম না। তুমি দেখো বিসিএস এর সারে মানে কতগুলা পোস্ট ফাঁকা, সবার চাকরি চলে গেছে, কিন্তু এতগুলো পোস্ট কি দিবে? মনে কর 5 লক্ষ পোস্ট ফাঁকা আছে, জীবনে 5 লাখ সার্কুলার দেয়? দেবে 2 লাখ। তো সরকার চালাক, কেন বেতন দেওয়া লাগবে না? এই জন্য দিবে না। তোমার একটা বেতন তো দেওয়া লাগবে স্টাফদের। সব অফিসে সব কর্মচারী থাকে না, এই তাহলে তো সবাই বেকার, সব কর্মসংস্থান প্রতি বছর 5 লাখ বেকারের কর্মসংস্থান হইতো, তাহলে তো হয়েই যেত। বুঝলে না? তুমি দেখো হাই স্কুলের সার্কুলার কবে দিয়েছে মনে আছে? দেয় না। তাহলে এগুলো পোস্ট কিন্তু খালি, কিন্তু দিবে না, কিছু করার আছে? তুমি দেখো বিসিএস এর যে কি পরিমাণ পোস্ট খালি, ম্যাজিস্ট্রেট অভাব নাই, জজ অভাব নাই, পোস্ট খালি, কিন্তু দেয় না। একটা জজ 3টে 4টে থানা চালায়, একজন টিওনো, সে কি করে বিচারও করে কোন উপজেলায়, আবার যাইতে হবে সে এসিল্যান্ডের দায়িত্ব পালন করে, 3-4টে দায়িত্ব পালন করে। আমারই এক ইউনিভার্সিটি ছোট বোন এই মিরপুরে জোনের এডিসিও, ও এখানে 7টা থানা চালায় একা, 7টা থানা একা। অথচ 7টা থানায় অ্যাটলিস্ট 7 জন তো থাকার কথা ছিল, মন্ত্র লোকই নেই। তুমি সরকারি প্রতিষ্ঠান দেবার লোকই নেই, সার্কুলার তো অতটা দিবে না, বুঝছো? ওটা তো কখনোই দেয় না। তা চণ্ডীমঙ্গল, কারণ আমরা মনে করছিলাম যে মনে হয় যারা এই কোটা নিয়ে আন্দোলন হয়েছে এরা মনে হয় ছাত্রদের পক্ষে কাজ করবে। এ সবগুলো হলো ভণ্ড, এ সব হলো রাজনীতিবিদ, সব প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী এগুলো। এরা এই সাধারণ ছাত্রের কথা ভুলে গেছে। এরা আবার না কোটা চালু করছে, এখন আবার এই কোটা এরা আবার এসে চালু করছে। এখন আবার কয় যে আমরা ক্ষমতা দল করবো, আমরাই নায়ক। ছাত্রদের কথা ভুলেও কয় না, মুখেও কয় না যে ছাত্র তোমার টেনশন নিও না, তোমরা সাথে থাকো, তোমাদের প্রত্যেকে আমরা চাকরি দেবো, এগুলো একটাও কয় না। জামাত তো তবু একটু কয় যে বেকারদের চাকরি দেবো, কিন্তু এইগুলো একটাও কয় না। এরা সমাবেশে কয় না যে ছাত্র তোমাকে আমরা চাকরি দেবো, মানে এ সব যে স্বর্গে যায় সেই নায়ক। আচ্ছা লিখছো এটা, তাই গেল এটা। তাহলে চণ্ডীমঙ্গল কাব্য শেষ। এবার লেখো অন্নদাম, চণ্ডীমঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য শেষ। এবার লেখো অন্নদা মঙ্গল কাব্য। এবার লেখো অন্নদা মঙ্গল কাব্য। প্রাইমারি সার্কুলার আগে আসবে, জুনে আসবে তোমারই নিবন্ধন। অন্নদা মঙ্গল কাব্য আন্দোলন দমানোর জন্য এই কাজটা করবে, বুঝছেন? পোলা পান্ডে পড়ার টেবিলে পাঠানোর জন্য পরীক্ষা যখন হয় হোক, ওটা দেওয়ার টাইম নেই, সার্কুলার দিয়ে পোলা পান্ডের ওই টেবিলে পাঠাইবে, এটা মনে রাখো। বুদ্ধি এগুলা, বুঝলেন না? এই স্কুল কলেজ বন্ধ দিচ্ছে যাতে আন্দোলন না হয়, এই যে স্কুল কলেজ সবই বন্ধ দিচ্ছে গণহারে। প্রতি বছর দেয় স্কুল ওই কি দেয়, যে ঢাকা শহর স্কুলগুলো বন্ধ দেয়, ঢাকা ভার্সিটি বন্ধ দেয় না। ঠিক আছে, এবার মারি দিছে ডাইরেক্ট ডাইরেক্ট। আমরা কিন্তু ঈদে কই, আমরা ক্যাম্পাসে থাকতাম, ঈদের ইফতারি করতাম, ইফতারি পার্টি করতাম, অনেক কিছু করতাম, বাড়ি যেতাম সেই 20,000 25,000 দিকে। আর এখন সবই বন্ধ দিয়ে দিচ্ছে আগেই, এগুলো বুদ্ধি। তা অন্নদামঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি, দ্রুত লেখো। অন্নদামঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণাকর, দ্রুত লেখো। অন্নদামঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায় গুণাকর, দ্রুত লেখো। অন্নদামঙ্গল কাব্যের আদি কবি শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র কি রায় গুণাকর, লিখছেন? তবে একটা জিনিস কি, এই কাজটা করো যাতে প্রাইমারি চাকরিটা, জীবনে ছুটির কোনো শেষ নেই, বিএস তাই কাজটা করতে পারবো। এই চাকরির মতো আমি বাংলাদেশে
আর একটা চাকরিও দেখি নাই যেগুলো ছুটি। আমার মনে পড়ে আমি হাই স্কুলে ইংরেজি টিচার হিসেবে জয়েন করছিলাম, বুঝছো? চাকরি করে দেখি ছুটি আর ছুটি, কোনো কাজ নাই। মাসের ভিতরে যাইতাম অতিরিক্ত 12 থেকে 14 দিন প্রতি মাসে, আর যাওয়া লাগতো না। ওই হেডমাস্টার কইলি কাজ সংসার। এরপর তো ছুটি আর ছুটি, ছুটি আর ছুটি, ঈদ, কোরবানি, পূজা, অমুক পূজা তমুক পূজা, এই সেই, ওরে ছুটি আর ছুটি। তার মানে আমি চিন্তা করলাম যারা এই হাই স্কুল কলেজে যারা চাকরি করে কোনো কাজ নাই, আবার তুমি নিবন্ধন দিয়ে কলেজে ঢুকবো, একটা দুইটা ক্লাস, আবার তুমি সারাদিন বিড়ি টানবা বাসায় বসে বসে, করবা কাজ তো লাগবে একটা। তো মনে করো এই এমন একটা চাকরি, আর তুমি ব্যাংকে একটা ক্যাশে চাকরি নেয়, প্রথমে একটা প্রিলি পরীক্ষা দেয়, এবার রিটেন দেয়, জীবন যৌবন শেষ হয়ে যায়, ব্যাংকে পরীক্ষা দেয়, তাও চাকরি হয় না। তারপর ব্যাংকে পরীক্ষা এবার সারাদিন করে কি জানো, এই খালি টিয়া গুনে ব্যাংকে বইয়া গুনতে 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 মানে মাজা কোমর ব্যথা হয়ে যায়। এবার বউ কিন্তু বাসা বেশি আরেকজনা লাগে পরকিয়া করে, কারণ ব্যাংকারদের বউ পরকিয়া করবে এটা স্বাভাবিক, অত সময় দেয় না, সারাদিন টিয়া গুনে গুনতে গুনতে আবার হারে ভুলে গেছে, এবার দেবে দৌড়। বাস্তব কথা, এর আগে কি হয়েছে আমার, গতবার পটুয়াখালী আমি গেছি, তা পটুয়াখালী যাওয়ার পর অগ্রণী ব্যাংকে ঢুকলাম, ব্যাংকে কি জানি একটা ওই ব্যাংকে টাকা জমা দিছি, তো ওই লোকটা কি করছে, আমার টাকা বেশি জমা দিয়ে দিছে, 1 লাখ টাকা না জানি কত বেশি জমা দিছে। লোকটা গেছে পাগল হয়ে, আমারে খালি ফোন দেয়, ও ভাই আপনি কই, ও ভাই আপনি কই, আমি কি হয়েছে, পাগল হয়েছেন ভাই, ভাই আপনি একটু আসেন। পরে ব্যাংকে আবার ভাই দেখেন আমার কি ভুলটা হয়ে গেছে, ভাই আপনি টাকা জমা দিয়েছেন এত, আমি তো এনে ক্যাশে জমা দিয়ে ফেলাইছি এত। আমি তো ঠিকই তো আছে, ভালো কাজ করছেন, ফরজ কাজ করছেন। ভাই আমি বেতন পাই কয় টাকা, আমি বেতন পাই কয় টাকা। এবার অবস্থা দেখছেন, এবার মনে করবা তুমি ওদের কয় ব্যাংক ছুটি বিকাল 4টায়, রাত 8টায় বাইরে যেতে পারে না। আর জুন মাসে তো অবস্থা খারাপ। এবার যারা অফিসার পদে আছে তাগো আবার প্রাইভেট সেক্টরে যারা আছে প্রাইভেট ব্যাংকে, তাদের আবার এত কটা টার্গেট দিয়ে দেয়, এই কটা যদি অ্যাকাউন্ট খুলতে না পারো তা তোদের বেতন নাই, বেতন না এগুলো নাই। ওরে প্রাইমারি শিক্ষকদের বউগুলোকে কেডা প্রেম করে, উল্টা বলে প্রাইমারি শিক্ষিকারা প্রেম আরো একাধিক পুরুষের লাগে করে ওরা। হ্যাঁ ফাঁকা মাঠ, ওরা আরো বেশি করে। প্রাইমারি স্কুলে মাইয়াগুলো প্রেম করে 8-10টার সাথে, প্রাইমারি স্কুলে যারা চাকরি করে পুরুষগুলো প্রেম করে, ওরা স্কুলে যায় ওই তখনই প্রেম হয়ে যায়। ওই ম্যাডামরা পিছনে বাইকের পিছনে উঠে নেয়, ম্যাডাম চলে না, আমরা ওই বাইকে যাইতে ধাক্কা খাইতে 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 প্রেম হয়ে যায়, এরপর একটা বাংলা সিনেমাতে গান শুরু হয়ে যায়। হ্যাঁ এরা বাস্তব। প্রাইমারি স্কুলে এরা যে প্রেমের সুযোগ পায়, এদের মতো আর কেউ পায় না। প্রতিদিন লিপস্টিক মারে, আইভরি মারে, পার্লারে সাজুগুজু করে। এবার যদি কোনো স্কুলে প্রাইমারি স্কুলে 1-2টা পুরুষ টিচার থাকে, ও তো লাকি, ও তো লাকি। ও চিন্তা করে আমার স্কুলে আমি একা পুরুষ, আমার মাইয়ে তো 8-10টা ম্যাডাম, তো এগুলাকে আড্ডা মারে, প্রেম করে, ঘুরে ঘুরে খায় দেয়। এর চেয়ে স্বর্গীয় চাকরি আমার বাংলাদেশে আমি ইতিহাসে দেখি নাই, এর চেয়ে স্বর্গীয় চাকরি আর একটাও নাই, বাস্তব কথা। দ্রুত দ্রুত, তাহলে এই অন্নদামঙ্গল কবি আদি কবি শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায় গুণাকর, ঠিক আছে। অন্নদামঙ্গল, দ্রুত 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 দ্রুত। কয় মেয়েদের কিন্তু পচাই দিছে, দেখছো? আমি মেয়েদের পচাইছি, সত্য কথা কইছি, এর একটা মিথ্যা তো কইছি। বাংলাদেশ দেখো না প্রাইভেট স্কুল ম্যাডামরা প্রেম কেমনে করে, হয় ছেলেই তো নাই। লেখো অন্নদামঙ্গল কাব্যকে বলা হয় ছদ্মবেশী মঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্যকে বলা হয় ছদ্মবেশী মঙ্গল কাব্য। দ্রুত দ্রুত। অন্নদামঙ্গল কাব্যকে বলা হয় কি? ছদ্মবেশী মঙ্গল কাব্য। এই যে এসআই আছেন, একটা চাকরি এসআই, আর একটা হলো কনস্টেবল, এই দুইটা চাকরি নিচের পোস্টের, উপরে বিশেষ বাদ দাও। এই চাকরি মেয়েদের বলি, এই ছেলেদের বিয়ে করবা না, আর এই ছেলেদেরও বিয়ে করবা না। কেন জানো? এরা হয় লুচ্ছ, এটা হয় লুচ্ছ, এটা বলে দিলাম। গ্রেট লুচ্ছ, এর মানে অতিরিক্ত রুচ্ছ, এটা হলো এটা। এই দুইটা যত আসামি ধরতে চায়, এরা কোনো কাম নাই, থানায় বসে তো কোনো কাজ লাগবে, কোনো কাজ নাই আগে, ঠিক আছে। এরা বউ একটা নাম মাত্র রাখে, ঘরে সেল মারিয়ে, ওটা বলদা মহিলা ঘরে রান্না বান্না করে, বাচ্চা উৎপাদন করে, আর যত ধুমতারা আছে এরা চালায়। এই দুই শ্রেণী মানুষদেরকে বিয়ে করতে নাই। হ্যাঁ হ্যাঁ, ওদের বিয়ে করবে পুলিশ রে। আচ্ছা লিখছো এবার ভারতচন্দ্র রায়গুণাকর, ঠিক আছে। আচ্ছা এবার লেখো চরিত্র, অন্নদামঙ্গল কাব্যের চরিত্র, দ্রুত লেখো। অন্নদামঙ্গল কাব্যের চরিত্র, দ্রুত লেখো।
দ্রুত দ্রুত দ্রুত, মন্ত্রণালয়ের চাকরি সেই, মন্ত্রণালয়ের চাকরি অসাম অসাম অসাম। ওই রাবেয়া জামান লিখছে, আমি বিয়ের আগে 2জন এসআই কে রিজেক্ট করছিলাম ঠিক এই কারণে। ওরে সত্য কথা, বুঝছেন? এটা 100% কি, এটা 100% সত্য কথা, 100%-এর পরও কি 100% সত্য কথা এটা। এবার কি লিখছো? অন্নদামঙ্গল কাব্যের আদিকবি শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়। চরিত্র 1 নম্বর লেখো কি? হ্যাঁ, ঈশ্বরী পাটনি। 1 নম্বর লেখো ঈশ্বরী পাটনি। তার একটা বিখ্যাত উক্তি আছে ঈশ্বরী পাটনি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। লেখো, দ্রুত লেখো। খালেকুজ্জামান, তুমি জঙ্গলে গেছো? কারে লেগে গেছে রোজার দিনে জঙ্গলে? ও জঙ্গলে যায় ক্লাস করে, কারণটা কি? তার ঈশ্বরী পাটনি লেখো। ঈশ্বরী পাটনি কি লিখবা? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দ্রুত লেখো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এগুলো কি লেকচার শিটে সব থাকে? এগুলো কি লেকচার শিটে আছে? তোমার লেকচার শিটে সব দিতে গেলে একটা লেকচার শিটের দাম ওই পড়লা রাখা লাগবে 2000 টাকা। সবই যদি কাগজের দাম কিনতে কিনতে যান শেষ। লেখা শেষ? ঈশ্বরী পাটনি। অন্যান্য চরিত্রগুলোর নাম লেখো। 2 নম্বর কি? হীরা মালিনী। হীরা, ঈশ্বরী পাটনি, হীরা মালিনী। ঈশ্বরী পাটনি আর একটা কি? হীরা মালিনী। আর বাকিগুলা লাগে না, ওগুলো বিসিএস আসে, তোমাদের এখান থেকে আর দরকার নাই। তো দেখি এখান থেকে মানসিংহ ভবানন্দ উপাখ্যান রচনা করেন ভারতচন্দ্র। এটা একটা পরীক্ষা আসছে, লেখো। মানসিংহ ভবানন্দ, মানসিংহ ভবানন্দ, এটা একটা উপাখ্যান। মানসিংহ ভবানন্দ কাব্য লিখে রাখো। মানসিংহ ভবানন্দ কাব্যটি রচনা করেন ভারতচন্দ্র। এই কাব্যটা লিখছে কে? ভারতচন্দ্র। ক্লিয়ার? ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধি কে দেয়? কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধি দেয় নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্রকে রায়গুণাকার, ভারতচন্দ্রকে রায়গুণাকার, ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধি দেয়, উপাধি দেয় কে? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। দ্রুত লেখো, নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। তাহলে ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধি দেয় কে? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ক্লিয়ার? এটা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। দেখো, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি এবং শেষ শেষ কবি। মধ্যযুগের শেষ কবি এবং শ্রেষ্ঠ কবিকে ভারতচন্দ্র রায়গুণাকার। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি এবং মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি এবং শেষ কবি। এবার লেখো ধর্মমঙ্গল কাব্য। দেবী অন্নদা। দেবী অন্নদা আছে, অর্থাৎ খাবারের দেবী, যে দেবী মানুষ পশু পাখিরে খাবার দেয়, বুঝছেন? এই দেবীটার নাম হলো অন্নদা দেবী। ওই দেবীর কাহিনী নিয়ে রচিত সাহিত্য কি বলা হয়? কি? অন্নদা মঙ্গল। ওকে, এবার লেখো অন্ন মানে খাবার। এবার লেখো ধর্মমঙ্গল কাব্যের আদি কবি। আদি কবি ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী নাকি? ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, হ্যাঁ, ঘনরাম চক্রবর্তী। নাম কি? ঘনরাম চক্রবর্তী।
শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। লিখছেন? অন্যতম জনপ্রিয় কবি রূপরাম চক্রবর্তী। অন্যতম জনপ্রিয় কবি রূপরাম চক্রবর্তী। অন্যতম জনপ্রিয় কবি কি? রূপরাম চক্রবর্তী। রইগে রূপ আর রূপ, রয়কার রাম আর রূপরাম চক্রবর্তী। আর দরকার নাই, এতটুকু পড়লেই হবে। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট। শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। অন্যতম জনপ্রিয় কবি রূপরাম চক্রবর্তী। লিখছে সবাই? লেখা শেষ হলে অনলাইনে যারা আছো ডান লিখবা। এগুলোর কাহিনী বলা যাবে না, কাহিনী মানে ভিতরে নেগেটিভে ভরা সব। এবার লেখো শিবমঙ্গল কাব্য। শিবমঙ্গল কাব্যের আদি কবি রামকৃষ্ণ রায়। শিবমঙ্গল কাব্য আদি কবি। শিবমঙ্গল কাব্যের আদি কবি। এগুলো কিছুই বুঝি না, তোমার বুঝতে কইছে কেউ? তুমি খালি পড়বা, বোঝার দরকার আছে রোজার দিনে। রামকৃষ্ণ রায়। শিবমঙ্গল কাব্যের আদি কবি কে? রামকৃষ্ণ রায়। রামকৃষ্ণ রায়। এবার লেখো ডাক ও খনার বচন। এবার লিখবে কি? ডাক ও খনার বচন। টপিকটার নাম কি? এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, ডাক ও খনার বচন। দেখেন, ডাকের বচন সৃষ্টি হয় বৌদ্ধ সমাজে এবং খনার বচনের সৃষ্টি হয় হিন্দু সমাজে। এই ডাকের বচন কোথায়? বৌদ্ধ সমাজে। আর খনার বচন সৃষ্টি হয় কোথায়? কলকাতার হিন্দু সমাজে। ডাকের বচনের উৎপত্তি হয় কলকাতার বৌদ্ধ সমাজে, আর খনার বচনের উৎপত্তি হয় কলকাতার হিন্দু সমাজে। লিখছেন? লেখেন, কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে খনার বচনে। কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে খনার বচনে। দ্রুত লেখেন, কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে কোথায়? লিমা সরকার লিখে দিছে, কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে খনার বচনে। খনার বচনের মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচনের মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি। লিখছেন? কি লিখলেন? শুদ্ধ জীবনযাপন রীতি। খনা ছিলেন প্রাচীন জ্যোতির্বিদ, কৃষিবিদ এবং গণিত পারদর্শী এক প্রাচীন মহিলা। খনা ছিলেন প্রাচীন জ্যোতির্বিদ। খনা ছিলেন প্রাচীন জ্যোতির্বিদ, কৃষিবিদ ও গণিত পারদর্শী এক প্রাচীন মহিলা। খনা ছিলেন প্রাচীন জ্যোতির্বিদ, কৃষিবিদ ও গণিত পারদর্শী এক প্রাচীন মহিলা। খনা ছিলেন প্রাচীন জ্যোতির্বিদ, কৃষিবিদ ও গণিত পারদর্শী এক প্রাচীন মহিলা। লিখছেন? এখান থেকে আর আসবে না।
যে প্রাচীন জ্যোতির্বিদ, কৃষিবিদ ও গণিত পারদর্শী এক প্রাচীন মহিলাকে? খনা। এবার লেখেন জীবনী সাহিত্য, টপিকটার নাম কি লিখবা? জীবনী সাহিত্য, টপিকটার নাম লেখো জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য লেখো, জীবনী সাহিত্য। লিখছেন? জীবনী সাহিত্য। জীবনী সাহিত্যটা অনেক বড়, এত বড় লাগবে না, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু লিখবো, ঠিক আছে? তাহলে দেখেন, বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্যের নাম শ্রী চৈতন্য ভাগবত। চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম সাহিত্য। আসল কথা বোঝার চেষ্টা করো, জীবনী সাহিত্য কি? কোন বিখ্যাত ব্যক্তির জীবনকে কেন্দ্র করে যে সাহিত্য রচনা করা হয় তাকে বলে কি? জীবনী সাহিত্য। সাধারণত আমরা এখানে শিখবো শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জীবনী সাহিত্যগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তাহলে বাংলা সাহিত্যে অর্থাৎ চৈতন্য জীবনী ভিত্তিক প্রথম সাহিত্য কি, এরকম পরীক্ষা আসে। তাহলে লেখো চৈতন্য জীবনী ভিত্তিক প্রথম বাংলা সাহিত্যের নাম। লেখো চৈতন্য জীবনী ভিত্তিক প্রথম বাংলা সাহিত্য। চৈতন্য জীবনী ভিত্তিক প্রথম বাংলা সাহিত্য শ্রী চৈতন্য ভাগবত। চৈতন্য জীবনী ভিত্তিক প্রথম বাংলা সাহিত্য শ্রী চৈতন্য ভাগবত। চৈতন্য জীবনী ভিত্তিক প্রথম বাংলা সাহিত্যের নাম কি? শ্রী চৈতন্য ভাগবত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রচয়িতাকে? বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস রচিত এটা। তাহলে চৈতন্য জীবনী ভিত্তিক প্রথম বাংলা সাহিত্যের নাম কি? লেখো চৈতন্য জীবনী ভিত্তিক প্রথম বাংলা সাহিত্যের নাম শ্রী চৈতন্য ভাগবত। কি নাম? শ্রী চৈতন্য ভাগবত। লিখছে কে? বৃন্দাবন দাস। চৈতন্য জীবনী ভিত্তিক প্রথম বাংলা সাহিত্য শ্রী চৈতন্য ভাগবত। লিখছেন এটা? চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। লেখা চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ। তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। তাহলে চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কৃষ্ণদাস কবিরাজ। তার রচিত কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত। এবার লেখেন চৈতন্য মঙ্গল কাব্যটির রচয়িতা লোচন দাস। চৈতন্য মঙ্গল কাব্যটির রচয়িতা লোচন দাস। চৈতন্য মঙ্গল এটা একটা কাব্য, এই কাব্যটির রচয়িতাকে লোচন দাস। এবার লেখেন গৌরাঙ্গ বিজয় চূড়ামণি দাস। আর একটা আছে গৌরাঙ্গ বিজয়। গৌরাঙ্গ বিজয় এই কাব্যটির রচয়িতা চূড়ামণি দাস। চূড়ামণি দাস। গৌরাঙ্গ বিজয় কাব্যটির রচয়িতা চূড়ামণি দাস। ও দরকার নাই, যেটা লেখাই দিয়ে ওটাই লেখো। লিখছেন? আচ্ছা লিখছেন এটা। এবার লেখেন চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলে করচা।
চৈতন্যদেবের জীবনী গ্রন্থগুলোকে বলা হয় করচা। চৈতন্যদেবের জীবনী গ্রন্থগুলোকে বলা হয় কি? করচা। করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি। ডায়েরি না, ডায়ারি। করচা শব্দের অর্থ ডায়ারি বা দিনলিপি। করচা শব্দের অর্থ ডায়ারি বা দিনলিপি। চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় কি? করচা। এই করচা শব্দের অর্থ কি? ডায়েরি বা দিনলিপি। দ্রুত লেখেন, ডায়েরি বা দিনলিপি। লিখছেন এটা? গুড। চৈতন্যদেবের বাল্য নাম কি? চৈতন্যদেবের বাল্য নাম কি বলতে পারো? চৈতন্যদেবের বাল্য নাম নিমাই। চৈতন্যদেবের বাল্য নাম কি? ডাক নাম বা বাল্য নাম হলো নিমাই। চৈতন্যদেবের ডাক নাম বা বাল্য নাম কি? ডাক নাম বা বাল্য নাম হলো নিমাই। চৈতন্যদেবের ডাক নাম বা বাল্য নাম কি? তার আসল নাম বিশ্বম্ভব মিশ্র। তার আসল নাম কি? বিশ্বম্ভব মিত্র। তার আসল নাম বিশ্বম্ভব মিশ্র, মিত্র। মিশ্র, মিশ্র। তার ডাক নাম বিশ্বম্ভব মিত্র না, বিশ্বম্ভব মিশ্র। তার ডাক নাম লিখছেন? বিশ্বম্ভব মিশ্র। লিখছেন? এবার লেখো নাথ সাহিত্য। টপিকটার নাম কি? নাথ সাহিত্য। লেখো নাথ সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি কে? নাথ সাহিত্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি কে? শেখ ফয়জুল্লাহ। দ্রুত লেখো। নাথ সাহিত্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি শেখ ফয়জুল্লাহ। তার রচিত কাব্যের নাম গোরক্ষ বিজয়। তার রচিত কাব্যের নাম কি? গোরক্ষ বিজয় কাব্যের কাহিনী পুরোটাই নেগেটিভ। ঠিক আছে? এই কাব্যের কাহিনী পুরোটাই কি? নেগেটিভ। দ্রুত লেখো। গোরক্ষ বিজয় কাব্যটি রচয়িতা কে? শেখ ফয়জুল্লাহ। লিখছেন? এবার লেখেন গোপীচন্দ্রের সন্ন্যাস, শুকুর মাহমুদ। না, আর একটা নাথ সাহিত্য আছে গোপীচন্দ্রের সন্ন্যাস। গোপীচন্দ্রের সন্ন্যাস, এটা লিখছে কে? এটা লিখছে শুকুর মাহমুদ। লেখো গোপীচন্দ্রের সন্ন্যাস, এই কাব্যটি রচিতা শুকুর মাহমুদ। শুকুর মাহমুদ। পোলাপান কই গেছে? সোহাগ, পোলাপান কই? একটা পোলারে ডাক দিত আমাকে, যেটা আছিল। গোপীচন্দ্রের সন্ন্যাস কাব্যটি রচয়িতা কে? শুকুর মাহমুদ। এরপর লেখো ময়নামতির গান, ভবানী দাস। ময়নামতির গান কার? এটা ভবানী দাস। ময়নামতির গান ভবানী দাস। এটা খালি ফোন আসে, বেশি দিয়ে দিয়ে আসো। যে ব্যাক করতে বলছে, ভিতরে যে নাম্বার কল আসছে। ময়নামতির গান এটা কার? ভবানী দাস। ময়নামতির গান কাব্যটি রচয়িতা কে? এবারে লেখো মরসিয়া সাহিত্য।
অপর তোমার কইতে কইছে নাচ সাহিত্য কি, ও বিসিএস এর ক্লাসে শুনবা ঈদের পরে। এগুলো কাহিনী বললাম না, সব এগুলো নেগেটিভ। যারা বাংলা লিটারেচার পড়াশোনা করছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখো যেগুলোর ভিতরে কি। এগুলোর ভিতরে সব হলো আকাম কুকাম, ভালো কিছুই নাই। ওই সানাউলে লিখছে স্যার সব আকাম কুকামে ভরা। রোজার মাসে তুমি এগুলো শূন্য করবা কি, লাভ আছে তো কোনো? তোমার বউ নাই নাকি, তাই এগুলো শুনে লাভ কি তোমার? হ্যাঁ, তোমার বউ নাকি বাড়ি গেছে, এগুলো শুনে তোমার লাভ আছে? এবার কি লিখলা? মর্সিয়া সাহিত্য লেখো। মর্সিয়া সাহিত্যের আদি কবি। শোনেন, এই যে কয়েন জুমে ক্লাস পাই না, কচু পাই না, রেকর্ড পাই না, এই 509 কল দিবা। ক্লাস নেওয়ার সময় কোনো উল্টাপাল্টা কমেন্ট করবা না। কোনো কিছু না পাইলে 509 কল দিবা। এখানে এতগুলা মানুষে ক্লাস করে, তুমি পাও না, আরেকজনে পায়। 509 হটলাইন নাম্বার বলি না সব সময়, তোমরা 509 হটলাইন নাম্বারে কল দিবা। কল না দিয়া এইখানে আবার কল ধরে না, একটা কল দিয়ে বসে থাকে। হটলাইন মানে কি? আমার কথা, হটলাইন মানে তোমার গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার আছে, তোমার দেখবা যত বাংলাদেশ হটলাইন একবার ফোন দিলে ধরে। হটলাইন মানে তোমার একটা না 14টা 50টা তোমার কল দিতে হইব, একবার দিয়ে বসে থাকে, এবার আর কল দেওয়ার খবর থাকে না। ওরা তো কথা বলে তাই না, একটা মরতে তো যাইতে পারে, মরতে গেলেও সমস্যা। ওই যে এই ফোনটা যে হটলাইন যে চালায়, ওই পোলাটায় তো রোজা রাখে সারাদিন, ও মরতে গেলে এই সময় কাছে ফোন দিছে তো ধরে না। ও বেটা তো গোসল করতেও যাইতে পারে, ও বেটা তো নামাজেও থাকতে পারে, ও তো অন্যটা কাজে ব্যস্ত থাকে, তারপর কয় স্যার ফোন দিয়ে ফোন ধরেন। বুঝছেন? মানে আন্দাজে আবার ফোন দেয়ও না, ওর ফোনে তো টাকা নাই, এই জন্য ফোনও দেয় না, আন্দাজে ডিল মারে ফোন ধরেন। চিন্তা করে এনে কমেন্ট করে যদি কিছু পাই। আজাইরা যত সভা আছে বাংলাদেশে। আমার এই লাইভ ক্লাস যখন নিবা, যখন কোন ক্লাস নি, তখন এখন মনে পড়ে পিডিএফ পায় না, এখন মনে পড়ে ক্লাস রেকর্ডিং পায় না। সারাদিন কি করো তোমরা? এত স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করে, তারা পায় কিভাবে? কয় পিডিএফ পাই না, এ খেয়ালই থাকে না। এই শ্রেণীর মানুষগুলো করে কি জানো, ওরা আসলে ওই মানে হঠাৎ দেয় একটু লাইভ আসছে তো একটু করে, আবার ভুলে যায়। মানে এরা যে কি করে ওরা নিজেরাই জানে না। 509 অল টাইম আছে, তুমি এনে ফোন দাও, একবার না 10 বার না, দিন নাই রাত নাই, 24 ঘন্টা ফোন দাও। আবার ফোন দেয় কখন জানো? যখন নামাজে যায় তখন। আবার ফোন দেয় রাত 12টার পরে। সত্য কথা, আমি নিজে কোনোদিনও ফোন সাইলেন্ট ছাড়া আমি ঘুমাইতে পারি নাই। আমি কি করি, এখন তো রমজান মাস, যেই 11টা বাজে, রাত 11টা বাজলে আমি ফোনটা সুন্দর মতো সাইলেন্ট করে তারপর ঘুমাই। এ রাত 12টা না 1টা না খালি ফোন দিতে দেয়, স্যার আমি পিডিএফ পাই নাই। আবার কয় স্যার আমি তো লেকচার শিট পাই নাই। মেজাজটা কেমন লাগে? রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, এরকম ফোন দিয়ে বের করে। মনে করো রাত 12টা একটা হাজবেন্ডের সাথে মজা করতেছে, আর এই মুহূর্তে নাসির স্যারের কথা মনে পড়ছে, তখন একটু কল দিই, তখন একটা কল দিই, তখন ফোন দিয়ে কয় স্যার ভালো আছেন, আপনি কি ঘুমান? আমি কিনা আমি গাঁজা খাই। রাত 1টা 2টার সময় ফোন দিয়ে কয় আপনি কি ঘুমান? আমি কিনা আমি গাঁজা খাই। মনে করো কত স্টাইলের মানুষ যে আছে, আমি প্রতি রাতে ফোনটা সাইলেন্ট করে তারপর আমার ঘুমান লাগে। এদের যন্ত্রণা টেকা যায় না। মানে কাজের সময় ফোন দেবে না, তোমার ফোন দেখো যখন ঘুমাবা তুমি তখন। ও কিন্তু ঘুমাতে যায় মোবাইল টেপে টেপতে 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 মনে পড়ে যে এখন একটা কল দিই, এখন কল দিই। অথচ 509 একটা হটলাইন নাম্বার দিয়ে রাখছি, এইটা কোনো খবর নাই। এই লোকটারে স্যালারি দিই খালি এইটা, তুমি 2 বার না 3 বার না 5 বার না 10 বার দাও, 2 বার না 3 বার না 5 বার 10 বার দাও, ও ধরবে তো ফোন, না ধরে কই যাইব? তাহলে মর্সিয়া সাহিত্যের আদি কবি কে? মর্সিয়া আদি কবি ও শ্রেষ্ঠ কবি লেখো। মর্সিয়া সাহিত্যের আদি কবি ও শ্রেষ্ঠ কবি কে? শেখ ফয়জুল্লাহ। শেখ, দ্রুত লেখো, লেখেন লেখেন লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। কি লিখছেন? তাহলে মর্সিয়া সাহিত্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি কে? ওই বেটা 2 জায়গায় শ্রেষ্ঠ। ওই বেটা হলো প্রেমিক পুরুষ, ও নাচ সাহিত্যও পারে, ও মর্সিয়া অর্থাৎ ও লুসামি সাহিত্যও লিখছে, আবার ভালো সাহিত্যও লিখছে। নাচ সাহিত্য হলো সব লুসা, আর মর্সিয়া সাহিত্য হলো আরবি, অর্থাৎ এটা হলো কারবালার ঐতিহাসিক কাহিনী, হাসান হোসেনের যে কাহিনী, এটা নিয়েও লিখছে, আর লুসা কাহিনীও লিখছে। এইটা লিখে পাপ মোচন হয়েছে আর কি, এটা লিখে পাপ মোচন হয়েছে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে মর্সিয়া সাহিত্যের আদি কবি শ্রেষ্ঠ কবি কে? শেখ ফয়জুল্লাহ লিখছেন। এবার লেখেন মর্সিয়া সাহিত্য কি?
দেখো, কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মরসিয়া সাহিত্য। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত, কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মরসিয়া সাহিত্য। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় কি? মরসিয়া সাহিত্য। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলে কি? কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মরসিয়া সাহিত্য। মরসি হলো ফার্সি শব্দ, বাজারে গাইডে দেওয়া আছে আরবি, এটা মিথ্যা কথা। মরসি হলো ফার্সি শব্দ, লেখো। মরসিয়া হলো ফার্সি শব্দ। আর লেখা সুন্দর করা টিপস বলবেন প্লিজ। আমার নিজের হাতের লেখাই ভালো না, আমি ওর ওরে দেবো টিপস। এ হলো বাঙালি, বুঝেন না? আমি নিজেই প্রেম পারি না, আমি আরেকজনের প্রেম শিখেলে হবে? আমি নিজেই নামাজ শুদ্ধভাবে পড়তে পারি না, আমি আরেকজন নামাজ শুদ্ধ টিপস দিলে হবে? আমার নিজের হাতের লেখাই ভালো না, আমি আরেকজনের কি হাতের লেখা শিখাবো? কো এরা আমারে কয় হাতের লেখা টিপস দিতে, এগুলো কোনো কথা? কি লিখছো? এইগুলা পড়তাম কখন দেখেন, যখন ইউনিভার্সিটিতে পড়তাম, লাইব্রেরিতে। তখন ওই ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে মাইয়েরা পড়তো, সুন্দর সুন্দর মাইয়েরা এসে দিয়ে পাশে বসতো, আইসে বলতে ভাইয়া আমাকে একটু ম্যাথটা করাই দেবেন, এটা বুঝি না। তা আমি তো ম্যাথ এমনি পারতাম না, তো সুন্দরী মাই দেখলাম আমি ম্যাথ এমনি জানি কেমন মিলে যাইতে হয়। তা ভাইয়া একটু ম্যাথটা করাই দেবেন, আসো আসো আমি পারি তো, এদিকে আসো। আরে আমি তো পারি এগুলা, তো সুন্দর মতো ম্যাথ বুঝাইতাম, মানে ভুয়া কি বুঝাইতাম, ঠিক আছে? তো এগুলো তো ওই এমনি মনে করো হয়ে যেত। তা জিকে টিকে যা করে এদিকে আমি বুঝাই দিই, বুঝেন না? ওগুলো ওইরকম পারা যায়, এমনি কি পারি আমি এগুলা? এগুলো হলো এমনি, মানে একটু পার্টের ভাবনা লাগে না যে আমি পারি। আমি ঘুরে ঘুরে মনে করে সহজ টপিক বাই করতাম, যদি পারতাম তাতে খুব খুশি, আর না পারলে ঘুরে ঘুরে করে এই তো দেখে আগে তোমার বেসিক শিখতে হবে। আমি তো কচুটা পারি না, একটা তৈলাক্ত বাঁশ বাইয়া কেমনে বানর স্যার নামছে, ওই অঙ্কগুলো আমার কাছে লইতে মাইয়েরা। আমি কি শোনো, ওই বানর কেমনে বাই ওর স্যার কেমনে নামছে, তোমার পড়া দরকার আছে? আমি দরকার আছে কেন? আমি তোমার বুদ্ধি দিব একটা, কি আমি খালি উত্তর মুখস্থ, এটা উত্তর 102, এটার উত্তর 156। তোমার এই পরীক্ষা আসবে এমসিকিউ টিক মারবা তো, এগুলো কোনো রিটেনে আসে না, উত্তরটা মুখস্থ করো। কেমনে? আমি তুমি আমার সাথে মুখে মুখে বলো, বানরের অঙ্ক কত? 56। বানরের অঙ্ক কত? 56। বানরের অঙ্ক 56। তো ওই লোক তো বাস ভাই উঠছে এত এত, আর মুখস্থ করাই ছাড়িয়ে দিতাম। ওরে ভাই আপনার মাথায় এত বুদ্ধি, এটা হলো টেকনিক, মাথার টেকনিক্যালি বুদ্ধি খাটাইতে হইবে, নাইলে হবে? এগুলা বুদ্ধি না খাইলে তোমার জীবন হইব না। এটা হলো যে সিস্টেমেটিক বুদ্ধি, যখন পারবা না একটা বার তো মিলেই দিতে হইব। বাস্তবতা কিছু কিছু ম্যাথ আছে জীবন আমি করতাম না। একটা শেয়ারের দাম কি 3600 টাকা, আর একটা শেয়ারের দাম এত টাকা হইলে এই দুইটা শেয়ারের দাম একত্র কত? উত্তর আমার এখনো মনে আছে 300 টাকা। এই অঙ্ক আমি জীবনে করতাম, উত্তর কত? 300 টাকা। অঙ্ক খালি মুখস্থ করতে হবে ধুমাইয়া। যারা প্রাইমারি চাকরি পরীক্ষা দিবা, বিসিএস দিবে, কারণ এইগুলো জীবনে বিসিএস এ রিটেনে আসে না। ওই ম্যাথ রিটেনে ম্যাথ টোটালটাই আলাদা। এত পেনিকের দরকার কি? তুমি এত কেজি বালির মিশ্রণে চিনি এত এত মিশানোর তোমার দরকার আছে? পারবা না, উত্তর মুখস্থ। তো আমি কি করতাম শোনো, একদম এরকম খালি এক একটা উত্তর কি করতাম, অঙ্ক কোনটা একটা অঙ্কর প্রথম হেডিং লেখা উত্তর এত, হেডিং উত্তর এত, এইরকম 100 আমি খাতায় লিখতাম, লিখে উত্তর খালি মুখস্থ করছি। পরীক্ষা হলে দেখবা যে 20টার ভিতরে ম্যাথ ও 10টা 12টা এমনি মুখস্থ, উত্তর মুখস্থ। তা আমার কইতে তুই অঙ্ক কি এত করা লাগে, দূর বেড়া এত মুখস্থ, উত্তর এত। আমরা খালি কিন্তু উত্তর এত উত্তর এত উত্তর এত। আমার এক বন্ধু ছিল, ও এখন নড়াইলে রেডিসি, জুবাইর। তা জুবাইর এইরকম করতো। তা জুবাইর এমন বেসিক ভালো ছিল ম্যাথের, আবার তো ও অনেক প্রিলি উত্তর মুখস্থ। আমি কইতাম জুবাইর এই অঙ্কটা করে দিত, উত্তর তো এত, উত্তর কই দেয়। আবার আমার সাথে একটা ইউনিভার্সিটির ছোট বোন পড়তো ইকোনমিক্সের, হিন্দু মেয়েটা, ও এখন কাস্টমসে চাকরি করে। ও দেখতাম ওর বড় অঙ্ক খালি মুখস্থ। আমি ভাইয়া কোন আমার ধরে না, দেখবেন আমি কেমনে কইয়ে দিই, টাস 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 জবাব দেয়। মানে অঙ্ক যারা পারবা না ডাইরেক্ট উত্তর মুখস্থ। কি করবা? উত্তর ক্লিয়ার, গুড। এদের কৌশল, এদের বানর বানাই দিয়েছে, দেখছো স্যার, এদেরকে কৌশলে বানর বানাই দিয়েছে। ওর বেড়া সুন্দরী মেয়ে আসলে একটু পড়াইতে হয়, বোঝো না? এগুলো তো সিস্টেমে। এবার মনে করে যেটা পারতাম এরকম পড়াই নিছিল, একটা ডাব খাওয়াই দিতাম, যাও একটা ফুচকা খাওয়াই দিতাম, সমস্যা কি? এক কাপ চা খাওয়াই দিতাম, যে আসো আসো চা খাইতে যাই। চিন্তা করতাম, পারতাম না। আমি শোনো ম্যাথ এটা করতেছি, আগে চা খাইয়ে মাথাটা ক্লিয়ার করে আসি, ঠিক আছে চল এক কাপ চা খাই আসি, তারপর তোমার ম্যাথটা বুঝাই দিতেছে। জানি তো কচু ভুলে যাইবে, পরে পরে যাইতাম। আরে এক কাপ চায়ের দাম 1 টাকা, কয় টাকা? ডাকসুতে এক কাপ চা ব্যস্ত কয় টাকা? 1 টাকা। সমুচা একটা 2টা, কয়টাই খাইবে মাইয়ে? 10টাই খাইবে, এর বেশি তো না। খা 10 টাকা খা, ঝামেলা ক্লিয়ার। এগুলো বুদ্ধি বেটা।
তাহলে গেল আমরা কি বললাম, মর্সিয়া সাহিত্য, তাই না? কারবালার ঐতিহাস। মর্সিয়া কি শব্দ? এর অর্থ শোক প্রকাশ করা। এর অর্থ কি? এর অর্থ শোক প্রকাশ। দ্রুত লেখো। এর অর্থ শোক প্রকাশ করা। দ্রুত দ্রুত দ্রুত। কি লিখছেন? এর অর্থ কি? এর অর্থ শোক প্রকাশ করা। মনে থাকবে তো? এর অর্থ শোক প্রকাশ করা করা। কয়েকটা লেখো। মর্সিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবি, এর ভিতরে একজন আছে, হিন্দু কবি আছে, রাধারমন গোপ। মর্সিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবি লেখো। বিশেষ সুন্দর মর্সিয়া সাহিত্য। মর্সিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবির নাম রাধা রমন গোপ। মর্সিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবিকে রাধারমন গোপ। তার রচিত কাব্যের নাম ইমাম গণের কিচ্ছা। ইমাম গণের কিচ্ছা। তার রচিত কাব্যের নাম ইমামগণের কিচ্ছা। আর একটা আছে আফতনামা। সরেয়া ফ খণ্ডতা। আফত নায়কের নাম, নায়িকামার নামা। রাধারমন গোপ, ঠিক আছে। তার রচিত কাব্যের নাম কি? ইমামগণের কিচ্ছা। আর একটা আছে কি? আফতনামা। দ্রুত লেখো। ওরে অঙ্ক তোমারে সব মুখস্থ করতে কইছি, অঙ্ক মুখস্থ করতে কইছি, ওই তেল বাইয়ে টাইয়ে উঠে, অর্থাৎ দুই একটা অঙ্ক আছে ভেজাল, দরকার আছে ওই দুই একটা অঙ্ক মুখস্থ। তোমার কি সব অঙ্ক উত্তর মুখস্থ করতে কইছি? তুমি যে অঙ্কটা ভেজাল মনে করো ওটা উত্তর মুখস্থ করে ফেলো। সব অঙ্ক মুখস্থ করলে তো একটাও মনে থাকবে না। পরীক্ষার হলে যাই দেখবা কি মুখস্থ মনে করছিল সব গেছে গা। ঠিক আছে, তাহলে এক নাম্বার কি? রাধারমন গোপ দুইটা বই লিখছে, একটা ইমামগণের কিচ্ছা আর একটা কি? আফতনামা। দ্রুত লেখো। এটা রাধারমন গোপ লিখছেন। এবার লেখেন বিখ্যাত মর্সিয়া সাহিত্য। কয়েকটা মর্সিয়া সাহিত্যের নাম লেখো। লেখো বিখ্যাত মর্সিয়া সাহিত্য। দ্রুত লেখো। নবীবংশ কাব্যটির রচয়িতা সৈয়দ সুলতান। লেখো নবীবংশ কাব্যটির রচয়িতা কে? সৈয়দ সুলতান। নবীবংশ এই কাব্যটার রচয়িতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু। নবীবংশ, নবীবংশ কাব্যটির রচয়িতা কে? নবীবংশ কাব্যটির রচয়িতা হলো সৈয়দ সুলতান। নবীবংশ কাব্যটির রচয়িতা হলো সৈয়দ সুলতান। লিখছো নবীবংশ। এবার লেখো জঙ্গনামা। এটা হলো যুদ্ধ বিগ্রহ কাব্য একটা, তাই না? এটাও কারবালার কাহিনী নিয়ে। জঙ্গনামা এই তিনজনে লিখছে। এক নম্বরে লেখো হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ, এক নম্বর লেখো হায়াত মাহমুদ। দুই নম্বর লেখো দৌলত উজির বাহারাম খান। দৌলত উজির, দৌলত উজির বাহারাম খান। তিন নম্বরে কে? তিন নম্বর হলো ফকির ভাইয়া, আমাদের ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ। তাহলে দেখো জঙ্গনামা হলো যুদ্ধ বিষয়ক একটা কাব্য। এই কাব্যটির রচয়িতা এক নাম্বার কে? হায়াত মাহমুদ, এই ব্যক্তিটাই লিখছে। দৌলত উজির বাহারাম খান এই বেটায় লিখছে। এই ফকির গরিবুল্লাহ এই বেটায় লিখছে। দ্রুত লেখো। জঙ্গনামা এটা হলো যুদ্ধ বিষয়ক কাব্য। লিখছো? এরপর লেখো সোনাভান। আর একটা কাব্যের নাম লেখো সোনাভান। শয়কার শো, নয়কার না, ভয়কার ভান। সোনাভান কাব্যটির রচয়িতা ফকির গরিবুল্লাহ। ফকির কি লিখবা? সোনাভান কাব্যটির রচয়িতা ফকির গরিবুল্লাহ। এমসিকিউ আসলে কোনটাই আনসার করবো? এমসিকিউ তো তিনটা দিলে তো সবগুলোই হবে, আর তিনটা এমসিকিউ সামনে ঘর নাম্বার দিয়ে দিবে সবগুলাই, তাই না? আর নাইলে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করে দিবে, সবগুলো তো আর দিবে না। লিখছেন? এরপর লেখেন কাশিমের লড়াই, শেরবাজ। কাশিমের লড়াই, কাশিমের লড়াই এ কাব্যটা রচয়িতা কে?
শেরবাজ। কাশিমের লড়াই কাব্যটি রচয়িতা হলো শেরবাজ, লিখছেন? কাশিমের লড়াই শেরবাজ। কাশেম বধ হামিদ আলী। আরটা লেখো কাশেম বধ, এটা লিখছে হামিদ আলী। কাশেম বধ কে? হামিদ আলী। লিখছেন? এবার লেখো ময়মনসিংহ গীতিকা। টপিকটার নাম কি লিখবা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ময়মনসিংহ, ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা লিখছো? বর্তমানে দেখবা বাজারে গেলে সুরামি ধরতে পারা অনেক কঠিন, কঠিন না? একটা ভিডিও দেখলাম কালকে, ব্রয়লার মুরগি বিক্রি করে, উপরে একটা ফ্যান চালায়, উপরে কি ফ্যান চলে, ওই যখন ফ্যান চালায় স্পিডে ওরা ফ্যান চলে দেখবা, তখন ওই যে মিটারে ওজন বাড়ে, হ্যাঁ ওই বাড়ে। তা তুমি মনে করো 1 কেজির একটা মুরগি কিনলে ওই 100 গ্রাম ওজন বাইরে গেছে। বুদ্ধি কাকে বলে দেখছো? মানে সুরামি কগো। তুমি ফল কিনতে যাবা, কালকে আমি রাতে এখানে দেখি ফল রোজা বেড়ায় রোজা রায় একেবারে কি সুন্দর, মুখটা শুকাই গেছে, মাথা একটা টুপিও দিয়েছে, দিয়ে এরা ফল বিক্রি করে কিভাবে? একটা পলিতে একটা ঠোঙ্গা, বরিশালের ভাষায় একটা ঠোঙ্গা, সেই একটা ঠোঙ্গা দেয়, ওই ঠোঙ্গাটা ওজন আছে নিম্নে 100 গ্রাম। তা তোমার আঙ্গুরের কেজি হলে যে 400 টাকা, আঙ্গুরের কেজি কত? 400 টাকা। তাই 400 টাকা যদি আঙ্গুরের কেজি হয়, এবং আপেলের কেজি কত? 300 টাকা, তাই না? আচ্ছা, আপেলের কেজি 300 টাকা, আঙ্গুরের কেজি 400 টাকা। আচ্ছা তুমি ধরো 100 গ্রামের একটা ওজনের কি করে, 100 গ্রামের দাম হয় কত? 40 টাকা। তো ও 100 গ্রামের দাম হয় ওর হলো 40 টাকা। ও এই ঠোঙ্গাটা কিনছে কয় টাকায়? হয়তো 1 টাকায়। ও ঠোঙ্গাটা কিনছে কয় টাকায়? 1 টাকার উপরে বা 50 পয়সার উপরে তো ঠোঙ্গাটা কিনে নেয়। ও ঠোঙ্গাটা কিনলো 1 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে ঠোঙ্গা কিনে ও লাভ করলো কত? 39 টাকা। ও এই নিয়ে লাভ করলো কত? 39 টাকা। চিন্তা করছো? আমি কালকে ওই পাশের দোকান আর এই পাশের দোকান থেকে আমি কি জানো, ও ডিম কিনতেছি, আন্ডা, এক লোক বসতেছে, হে আবার আন্ডা বেছে, তবে আন্ডা কিনছি, আন্ডা তো আর ঠগাইবে কেমন? আমি বেশি বেশি অনেক তোর কেজিতে আন্ডা কিনলে তো সমস্যা। এখন আমি লোকটার বললাম, ভাই একটু তাকাই দেন। তারপর পাশের দোকানদার, উনি হুজুর মানুষ, টুপি মাথায় দিয়ে কেমনে ঠগাইতেছে এক মহিলারে। এই এত মহিলা নিবে, এত অল্প কাটা নিবে কি, আঙ্গুর নিবে, একটা ঠোঙ্গা ধরাইতেছে কত মোটা, আর ঠোঙ্গাটার মিশে এই পুরো একটা ধরাই দেয়। ওরা কিন্তু এগুলো অর্ডার দিয়ে বানায়, এইগুলো কিন্তু অর্ডার দিয়ে বানায়। ও কেন তুই পলিথিনে দিতে পারস না? তুই পাতলা, আমরা তো ছোটবেলা ঠোঙ্গা আমরাও দেখছি, পাতলা ঠোঙ্গা আছে না, তুই এগুলো অর্ডার দিতে পারো না? চিন্তা করে কতটা চোর, যে মিথ্যা কথা বলে, বাপ মারে, মার সাথে খারাপ ব্যবহার করে, চোরামি লুচ্ছামি যাই করে, ও রমজান মাসেও ভালো হয় না। এটা আমি দেখলাম, রমজান মাসেও ভালো হইবে না। ও চুরি থাকবে, ও লুচ্ছাই থাকবে, ও বাপ মারে কষ্ট দিবি দিব, খারাপ, ও যতই নামাজ পড়ুক, ও যতই রোজা রাখুক, ও জীবন ভালো হয় না। তুমি ঢাকা শহরে তুমি, আমি তো গ্রামগঞ্জে আরো কত চুরি করে আল্লাহই জানে, গ্রামগঞ্জে যে কত চুরি করে আল্লাহই জানে, যে এই কাজগুলা যে মানুষ করে। আমি এত বাজার করি প্রতি, আজকে মিরপুরে একে গেলাম বাজার করতে, ওরে ভাই এখন মিটারে চুরি, মাছ এরম দেবে, মাছ তো দেবে মিটারে চুরি, চোরামি করে হালায়। প্রত্যেকটা চোরামি বুদ্ধি, এছাড়া কোনো গান নাই। এবার আবার একটা করে কি জানেন, ওই যে গরুর যে আছে না, কি জানি বলে ওটা, ফ্যাপসা না কি জানি বলে, এটার বড় গরুর ফ্যাপসা। ওই গরুর ফ্যাপসাটা ঢাকা শহরে দাম আছে 400 টাকা 500 টাকা কেজি। তো ওই ডে করে ওর মধ্যে পাম দেয়, হাওয়া দিয়ে ফুলাই এতবার দোকানে ঝুলাই রাখে। আবার এর মধ্যে কি করে, এই সিরিজ দিয়ে পানি ঢুকায়, মধ্যে পানি ঢুকে হেবে আবার কি করে বড় করে। আর খাসি ছাগল জব দেয়, হেডের মুখের মধ্যে পাম দেয়, পাম দিয়ে পেটটারে ভুলাই এলায়। আমি ওরে বুদ্ধি রে ভাই, মানে মাংসের ভিতরে গরুর মাংস কি করে পানি দেয়, সুইচ দিয়ে পানি দিলে মাংস ওজন বাড়ে। তা ওইটারে ফুলাই এইরকম বানায়, আর এমনি ওইটা একটা চুপসে যায়। আমি আজকে জিজ্ঞেস করি, ভাই এগুলো কত কেজি? কয় 500 টাকা কেজি। কয় আমি কি কেন? কয় ভাই এটার মধ্যে এখন হাওয়া দেওয়া হয় নাই, পানি ঢুকানো হয় নাই, তাহলে 350 টাকা কেজি।
তুমি শালার কথা শুনছো, হাওয়া ঢুকাইবে পানি ঢুকাইবে এরপর ব্যস্ত কত 350 টাকা, আর আমার এটা নিতে হলে এটা লাগবে কত 500 টাকা। আমি ওরে বুদ্ধি রে, দেখছো কত বুদ্ধি নিয়ে এরা ব্যবসা করে। হ্যাঁ, তোমরা পড়াশোনা করে কচু টাকা কামাবা, টাকা কামায় ওরা। তাহলে ময়মনসিংহ গীতিকা লেখো। ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। লেখো ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। দ্রুত লেখো। স্যার কিছু মিষ্টির বক্সও আছে। হ্যাঁ স্যার, আমি 10 থেকে 20তম গ্রেডে ফাউন্ডেশনের নতুন ব্যাচে ভর্তি আছি, প্রাইমারি রেগুলার ব্যাচে ভর্তি আছি। এখন কি প্রাইমারি ফাউন্ডেশন ভর্তি হতে হবে? অফিসে যোগাযোগ করো, তাহলেই পারবা। তাহলে কি লিখলা কও? তাহলে ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? এটা নেত্রকোনা এবং কিশোরগঞ্জ। নেত্রকোনা এবং কোথায়? নেত্রকোনা এবং কিশোরগঞ্জ। নেত্রকোনা এবং কিশোরগঞ্জ। দ্রুত লেখো। আমার ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ টিক মারি আইসো না, পরীক্ষা কিন্তু চালাক আছে, দিবে ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা, ক নাম্বারে দিয়ে লাগবে ময়মনসিংহ অঞ্চলের। হ্যাঁ, এর কারণ হলো এর আগে ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ ছিল। আগে নেত্রকোনা তখন জেলা ছিল না, কিশোরগঞ্জ তখন জেলা ছিল না। তুমি আগে দেখো বরিশাল তো জেলা নতুন, আগে খুলনা বিভাগে ছিল, বরিশাল ছিল খুলনা বিভাগের আন্ডারে। এখনই তুমি দেখবা বড় বড় অনেক অফিস আছে খুলনাতে, যেটা বরিশালে নেই। ওই বরিশাল ডিভিশনটা চালায় কারা? এখনো খুলনার অনেক অনেক বড় বড় সরকারি অফিস আছে। এইরকম ময়মনসিংহ তখন এই জন্য ময়মনসিংহ গীতিকা ছিল, তখন এগুলো সব এই ডিভিশনে ছিল। এখন তো আলাদা জেলা হয়ে গেছে। তার ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। ময়মনসিংহ গীতিকার সংগ্রহ করেন কে? লেখেন সংগ্রহ করেন কে, বলতে পারো? বলো ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে দেখি। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? ভেরি গুড, ও পারছে, বাহ। চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে। এই বেটার বাড়ি কিন্তু নেত্রকোনা। বেটার বাড়ি কোথায়? নেত্রকোনা। বালিশ মিষ্টি পাওয়া যায় নেত্রকোনায়, তাই না? বালিশ মিষ্টি পাওয়া যায় কোথায়? এই নেত্রকোনায়। তাহলে ময়মনসিংহ গীতিকা কোন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। আর সম্পাদনা এবং প্রকাশ করেন কে? সম্পাদনা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্পাদনা এবং প্রকাশ করেন কে, বলো? সম্পাদনা এবং প্রকাশ করেন কে, বলতে পারবা? ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন। দ্রুত লেখো। ওরে বাবা, নেত্রকোনা বাড়ি আছে কার? স্যার আমার জন্ম, রবিন বলছে স্যার আমার জন্ম নেত্রকোনা স্যার, আপনার দাওয়াত হইল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও সাফিয়া কন্দ, তেও বল স্যার আমার এলাকা। বাহ। হ্যাঁ, তোমার বাড়ি কই? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে বালিশ মিষ্টি পাওয়া যায়? তোমাদের এলাকায় পাওয়া যায় ফুটবল মিষ্টি না? ফুটবল মিষ্টি পাওয়া যায় রাজবাড়িতে। রাজবাড়ি যাবো না, কবে জানি যাবো, 9 তারিখ রাজবাড়ি যাবো। রাজবাড়ি একটা মিষ্টি পাওয়া যায় এত বড় বড়, বড় ফুটবলের মতো এক একটা মিষ্টি, বুঝছেন? বড় বড় টেনিস বল আছে। ও না, টেনিস বল না, আমাদের যে বল গুলো আমরা যে ক্রিকেট খেলি না, ওই বলের মতো সাইজ, ওইটা হলো রাজবাড়িতে ওই মিষ্টিটা পাওয়া যায়। আর তোমার নেত্রকোনা, তারপর আরো একটা জায়গা আছে, কোথায় জানা গেলাম, আমাদের জামার শেরপুরে একটা মিষ্টি আছে বালিশ মিষ্টি। ওই এলাকা আবার জিলাপি পাওয়া যায়, এই মোটা মোটা একটা, পানিতে ভিজিয়ে রাখে, বড় বড় মিষ্টি জিলাপি। তাহলে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা এবং প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ক্লিয়ার? লিখছো লিখছো লিখছো? গুড। এরপরে আমাদের কি আছে বলো? দেখো ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? 23টি। লেখো ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। দ্রুত লেখো। ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। দ্রুত লেখো। স্যার স্যার যতই হোক নেত্রকোনার বালিশ মিষ্টি খুবই বিখ্যাত। মাথায় দিয়ে ঘুমানো যায়। অনেক বড়? কত বড়? এত বড়? হ্যাঁ অনেক বড় স্যার, এত বড়? দ্রুত লেখো। হ্যাঁ, ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষা অনুদিত হয়?
ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়, লিখছো? ময়মনসিংহ গীতিকা 23টি। হ্যাঁ, তাহলে ময়মনসিংহ গীতিকা প্রকাশ পায় কত সালে? দেখো, ময়মনসিংহ গীতিকা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ পায় 1923 সালে। মনে থাকবে, 23টি ভাষায় আর 23 সালে মনে থাকবে। কিন্তু ময়মনসিংহ গীতিকা প্রকাশ পায় কত সালে? 1923 সালে। ওরে বাবার স্যার, 500 গ্রাম মাত্র 42 মিষ্টি ওজন এক একটা। তাহলে ময়মনসিংহ গীতিকা প্রকাশ পায় কত সালে? 1923 সালে প্রকাশ পায়। আর বিশ্বে কতটি ভাষায় অনুদিত হয়? 23টি ভাষা, লিখছেন? আচ্ছা, এবার আমরা লিখবো ময়মনসিংহ গীতিকা পালা আছে 10টি। দেখো, ময়মনসিংহ গীতিকায় পালা গান আছে 10টি পালা। ময়মনসিংহ গীতিকার পালা গান আছে কয়টি? 10টি পালা আছে। ময়মনসিংহ গীতিকায় পালা আছে 10টি। প্রথম পালাটির নাম দেওয়ানা মদিনা। ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা, দ্রুত লেখো, দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা পালাটির রচয়িতাকে? মনসুর বয়াতি। লেখো, মনসুর বয়াতি। দেওয়ানা মদিনা পালাটির রচয়িতাকে? মনসুর বয়াতি, লিখছো? এবার লেখো, ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম মহুয়া। শ্রেষ্ঠ পালাটির নাম মহুয়া। ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম মহুয়া। মহুয়া, শ্রেষ্ঠ পালাটির নাম কি? মহুয়া। এই মহুয়া পালাটির রচয়িতা দিস কানাই। মহুয়া পালাটির রচয়িতাকে? দিস কানাই। সুমাইয়া কি লিখছো? স্যার কত সালে প্রকাশিত হয়? 1923 সালে। দ্রুত লেখো। এবার কি লিখলাম? দিস কানাই। মহুয়া পালাটির রচয়িতাকে? দিস কানাই। লেখা শেষ। এই ময়মনসিংহ গীতিকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। এর তথ্যগুলো সবই পড়বা। ময়মনসিংহ গীতিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার লেখো পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকা থেকে একটা প্রশ্ন আসতে পারে। টপিকের নাম পূর্ববঙ্গ গীতিকা। লেখো পূর্ববঙ্গ গীতিকা। লেখো পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকা কি জানো? কোন অঞ্চলের গীতিকা? এটা হলো নোয়াখালী, ময়মনসিংহ এবং চট্টগ্রাম অঞ্চলের গীতিকা। লেখো, এটি ময়মনসিংহ, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের গীতিকা। দ্রুত লেখো। এটি কোথার কোথার? ময়মনসিংহ, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের গীতিকা। কোন কোন অঞ্চলের গীতিকা? ময়মনসিংহ, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের গীতিকা, লিখছো? পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহ করেন কে? চন্দ্রকুমার দে। ওই একই ব্যক্তি। পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। সম্পাদনা এবং প্রকাশ করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1926 সালে। সম্পাদনা এবং প্রকাশ করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। সম্পাদনা এবং প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। লিখছ? এবার লেখো যুগ সন্ধিক্ষণ। টপিকটার নাম কি লিখবা? যুগ সন্ধিক্ষণ। যুগ সন্ধিক্ষণ। ওরে বেটা লেখ আগে যুগ সন্ধিক্ষণ। এবার লেখো যুগ সন্ধিক্ষণ। 1760 থেকে কত? 1860 সমান সমান 100 বছর। বাংলা সাহিত্যে কি যুগ সন্ধিক্ষণ? যুগ সন্ধিক্ষণে কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটাই হলো। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। 1760 থেকে
1860 সমান সমান 100 বছর। বাংলা সাহিত্যে কি বলা হয়? যুগ সন্ধিক্ষণ মানে কি? এটাও হলো ওই যে অন্ধকার যুগের মতো আর কি, এটা অন্ধকার যুগের মতো। লিখছে লিখছো? এই এই যুগ সন্ধি অন্ধকার যুগে ওই টুকটাক ওই পুঁথি সাহিত্য হয়েছে, তারপর মরসিয়া সাহিত্য, কিছু কিছু সাহিত্য হয়েছে রচনা আর কি এই সময়, পালা গান। আচ্ছা এবার লেখো পুঁথি সাহিত্য, টপিকটার নাম লেখো পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের আদি কবি, দ্রুত লেখো। পুঁথি সাহিত্যের কি? পুঁথি সাহিত্যের আদি কবি কে? পুঁথি সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি, পুঁথি সাহিত্যের আদি কবি ও শ্রেষ্ঠ কবি কে? ওই যে ফকির ভাই, নাম কি? ফকির ভাই আমাদের। তাই লেখো ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি কে? ফকির গরিবুল্লাহ। দ্রুত লেখো। পুঁথি সাহিত্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি ফকির গরিবুল্লাহ। লিখছো লিখছো লিখছো? তিনি আমির হামজা প্রথম খণ্ড লেখেন, লেখেন। তিনি আমির হামজা, তিনি আমির হামজা প্রথম খণ্ড, তিনি আমির হামজা কাব্যের প্রথম খণ্ড রচনা করেন। তিনি আমির হামজা কাব্যের প্রথম খণ্ড রচনা করেন। আমির হামজা কি করছেন? আমির হামজা একটা কাব্য আর কি। তাহলে এই যে ফকির গরিবুল্লাহ, পুঁথি সাহিত্যের আদি কবি শ্রেষ্ঠ কবি কে? ফকির গরিবুল্লাহ। তা ফকির গরিবুল্লাহ কি করছে? তিনি আমির হামজা কাব্যের প্রথম খণ্ড সমাপ্ত করছেন। এবার লেখো আমির হামজা কাব্যের দ্বিতীয় খণ্ড সমাপ্ত করেন সৈয়দ হামজা। আমির হামজা কাব্যের দ্বিতীয় খণ্ড সমাপ্ত করেন সৈয়দ হামজা। সৈয়দ হামজা দ্বিতীয় খণ্ড সমাপ্ত করেন কে? সৈয়দ হামজা। সৈয়দ হামজার বিখ্যাত কাব্য জয়গুণের পুঁথি। সৈয়দ হামজার বিখ্যাত কাব্য কি? জয়গুণের পুঁথি। পরীক্ষা আসতে পারে জয়গুণের পুঁথি কার? কে লিখছে? জয়গুণের পুঁথি কে লিখছে? সৈয়দ হামজা। সৈয়দ হামজা। জয়গুণের পুঁথি কি লিখছেন? সৈয়দ হামজা। সৈয়দ হামজা। এবার লেখো সত্যপীরের পুঁথি। সত্যপীরের পুঁথি, এই কাব্যটা কে লিখছে? ফকির গরিবুল্লাহ। সত্যপীরের পুঁথি এটা লিখছে কে? ফকির ভাই আমাদের, ফকির ভাই, ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ লিখছেন। ফকির আমাদের ফকির ভাই, ফকির গরিবুল্লাহ লিখছেন। লিখছ? লাস্ট আজকে বটতলার পুঁথি লিখবো। লেখো বটতলার পুঁথি লাস্ট। নেক্সট ক্লাস যেদিন আমার সাথে বলবা স্যার এই পর্যন্ত হয়েছিল, ক্লিয়ার? লেখো বটতলার পুঁথি। কি লিখবা? বটতলার পুঁথি। বটতলার পুঁথি, ঠিক আছে? বটতলার পুঁথি হলো দোবাসী ভাষায় রচিত পুঁথি সাহিত্য। লেখো দোবাসী ভাষায়। বটতলার পুঁথি হলো দোবাসী ভাষায় রচিত, দোবাসী ভাষায় রচিত পুঁথি সাহিত্য। বটতলার পুঁথিটা কি? দোবাসী ভাষায় রচিত পুঁথি সাহিত্য। এবার আমরা দেখবা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি প্রাইমারি চাকরিতে মানে পাশ করাইতে পারবো আমরা, এটা মনে রাখো। আমরা যেভাবে এবার পড়াই কেউ পড়ায় না। তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানে যাবা ভর্তি হইতে, কবে বাংলা ক্লাস কয়টা? কবে প্রাইমারিতে বাংলা ক্লাস পাইবেন 15টা, অতিরিক্ত 15টা পাইব না, 12টা পায়। 12টাও দেয় না, বিসিএস ক্লাসই দেয় মাত্র 12টা। এরকম ক্লাস দেয়। তোমাদের কতগুলা মানে একদম সব পড়াইতেছে, টেনশনের কোনো কারণ নাই। বটতলার পুঁথি হলো দোবাসী ভাষায় রচিত পুঁথি সাহিত্য। ক্লিয়ার? দোবাসী ভাষায় রচিত কি
পুঁথি সাহিত্য। বটতলার পুঁথির ভাষা ছিল মিশ্র ভাষা। দেখো বটতলার পুঁথির ভাষা ছিল কি? মিশ্র ভাষা। বটতলার পুঁথির ভাষা কি? মিশ্র ভাষা, মিশ্র ভাষা, মিশ্র ভাষা। এই বটতলার পুঁথি লিখছো? এবার দেখো বটতলার পুঁথি উপন্যাসটির রচয়িতা রাজিয়া খান। বটতলার পুঁথি উপন্যাসটির রচয়িতা রাজিয়া খান। বটতলার পুঁথি উপন্যাসটির রচয়িতা কে? রাজিয়া খান। হ্যাঁ, বটতলার পুঁথি নামে একটা উপন্যাস আছে, আবার ওটা লিখছে রাজিয়া খান। লিখছেন বটতলার পুঁথি উপন্যাসটির রচয়িতা কে? তবে যারা বিসিএস পড়ে না তাদের প্রাইমারি পানির মতো সহজ, কারণ বিসিএস এর ক্লাসে যে পরিমাণ পড়ানো হয় লিটারেচার, পরীক্ষার হলে যদি যায়, যদি 7-8টা লিটারেচার আসে প্রাইমারি পরীক্ষায়, ওদের কাছে পানির মতো মনে হয়। অন্যেরা চুলকায় আর সে পানির মতো মনে হয়। এই জন্য অনেকেই বললাম যাদের হাতে সময় আছে, যদি পারো 47তম বিসিএস এর ওই কোর্সটায় ভর্তি হয়। 47তম বিসিএস এর 5টা বই আছে, ওই 5টা বই নিয়ে যদি পড়ো তাহলে দেখবা আরো বিখ্যাত হতে পারবা, আরো বিখ্যাত হতে পারবা। এইটা আমি সবসময় কি করতাম জানো, এই এমসিকিউতে খুব ফার্স্ট ছিলাম আমি। 34তম বিসিএস পরীক্ষায় 5000 টিকেই ছিল বাংলাদেশের ভিতরে, 3 লাখ আবেদন করাইছিল, এর ভিতরে এমসিকিউ টিকেইছে কত? 5000। এই 5000 ভিতরে আমি টিকছিলাম। এমসিকিউতে এত ফার্স্ট ছিলাম কারণ আমি ওইগুলা কি করতাম, ডাইরেক্ট সব মুখস্থ করে ফেলাইতাম। এগুলা ভালো করে পড়বা, ঠিক আছে? আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কি করুন, এরপর থেকে আবার শুরু করবো লিটারেচার, মনে থাকবে? ওকে, গুড নাইট।